হত্যার প্রমাণ গায়েবের গোপন গহ্বর নদী, প্রতিদিন ভাসছে লাশ, পরিচয় শনাক্তে হিমশিম খাচ্ছে পুলিশ। অবশেষে টানা 10 দিনের আন্দোলন স্থগিত, শিক্ষকদের বাড়ি ভাড়া হচ্ছে 15%, দেয়া হবে 2 ধাপে। ত্রিভুজ প্রেমের বলি জোবায়েদ, 1 মাস আগেই হয় হত্যার পরিকল্পনা, দায় স্বীকার অভিযুক্ত ছাত্রী ও মাহিরের। পূর্ণাঙ্গ অর্থবহ যুদ্ধবিরতিতে সম্মত 2 দেশ, আবারও খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। এবং ফুটবল প্রেমীদের চোখ 18 নভেম্বরে বাংলাদেশ ভারত ম্যাচের দিনই ঢাকায় মুখোমুখি হবে আফগানিস্তান মিয়ানমার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। নদীমাতৃক দেশের নদীগুলোতে প্রতিদিনই মিলছে লাশ, যার মধ্যে অনেকেরই মিলছে না পরিচয়। পানিতে দেহ পচে যাওয়া, মাছ পোকায় খাওয়ায় নষ্ট হচ্ছে প্রমাণ। নৌপুলিশ বলছে চলতি বছরে প্রতি মাসে গড়ে 43টি মরদেহ উদ্ধার হচ্ছে, যা আগের বছরের তুলনায় বেড়েছে। অপরাধ বিশ্লেষকদের মতে পরিকল্পিত হত্যার পর প্রমাণ নষ্ট করতে অপরাধীরা বেছে নিচ্ছে নদী বা রেলপথ। বিস্তারিত তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো রিপোর্টে। দেশের বিভিন্ন নদ নদী থেকে প্রতিদিন গড়ে উদ্ধার হচ্ছে 1টির বেশি লাশ। এর বড় একটি অংশেরই মিলছে না পরিচয়। পানিতে পচে যায় দেহ, মাছ পোকায় খায়, নষ্ট হয় প্রমাণ। অর্থাৎ নদীমাতৃক দেশের স্রোতস্বিনী নদীগুলো এখন হয়ে উঠেছে হত্যার প্রমাণ গায়েবের গোপন গহ্বর। গেল বছরের তুলনায় চলতি বছর নদীতে বড় হয়েছে লাশের মিছিল। প্রতিদিন দেশের কোথাও না কোথাও থেকে আসছে মরদেহ উদ্ধারের খবর। হত্যা করে পরিকল্পিতভাবে ছুঁড়ে ফেলে দেয়া হয় নদীতে, যেন মানুষ নয় কোনো মূল্যহীন বস্তু। প্রতিদিন নতুন নতুন খবরের ভিড়ে হারিয়ে যায় পুরনো লাশের গল্প। চলতি বছর প্রতি মাসে নৌ পুলিশ গড়ে 43টি মরদেহ উদ্ধার করেছে। গেল বছর প্রতি মাসে এর সংখ্যা ছিল 36টি। নৌ পুলিশ বলছে নদী থেকে উদ্ধার মরদেহ শনাক্ত করতে প্রায়ই পুলিশকে হিমশিম খেতে হয়। এটি একটি নিয়মিত চ্যালেঞ্জ। নৌপুলিশ কর্মকর্তাদের মতে মরদেহের অবস্থা ও পারিপার্শ্বিক প্রমাণ সাপেক্ষে সন্দেহজনক মনে হলে তারা হত্যা মামলা করেন। তবে হত্যার প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। পুলিশ কর্মকর্তাদের মতে পানিতে দেহ পচে যায়, প্রমাণ নষ্ট হয়। কখনো কখনো মাছের কামড় বা জাহাজের আঘাতে সৃষ্ট ক্ষতের কারণে তদন্তকারী কর্মকর্তা ও ফরেনসিক চিকিৎসকরা বিভ্রান্ত হন। নদী থেকে কোনো মরদেহ পেলে শনাক্তের প্রক্রিয়াতেও রয়েছে বেশ জটিলতা। শনাক্ত না হলে পার্শ্ববর্তী থানাগুলোতে খোঁজ নেওয়া হয় নিখোঁজের কোনো জিডি রয়েছে কিনা। তবুও শনাক্ত না হলে তৃতীয় ধাপে পিবিআই অথবা সিআইডিতে খবর দেওয়া হয়। পিবিআই অথবা সিআইডির টিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি সার্ভারের সঙ্গে ম্যাচ করে দেখার চেষ্টা করে। এছাড়া নিহতের পরনের পোশাকের পকেটে মানিব্যাগ, মোবাইল অথবা কোনো আইডি কার্ড রয়েছে কিনা তা খোঁজ করা হয়। এরপরেও যদি পরিচয় শনাক্ত করা না যায়, সেক্ষেত্রে হাসপাতালের মর্গে ফ্রিজিং করে রাখা হয়। যখন কোনোভাবেই মরদেহের পরিচয় শনাক্ত করা না যায়, তখন বেওয়ারিশ লাশ দাফন সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে মৃত ব্যক্তির ধর্ম শনাক্ত করা গেলে সেই ধর্মীয় রীতিতে দাফন কাজ সম্পন্ন করা হয়। অপরাধ বিশ্লেষকরা বলছেন অপরাধীরা প্রমাণ নষ্ট করতে ও আইনের চোখে ফাঁকি দিতে হত্যার পর মরদেহ ফেলার জন্য নদী ও রেলপথ বেছে নেয়। মূলত সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। অপরাধীরা হত্যার আগেই নির্ধারণ করে নদী এলাকার কোথায় মরদেহ ফেলা হবে। তারা বলছেন মরদেহ পচে যায়। অনেক ক্ষেত্রে নিহত ব্যক্তির ঠিকানা থেকে অনেক দূরের এলাকায় মরদেহ ফেলা হয়। কখনো কখনো মরদেহ ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়, ফলে অজ্ঞাত পরিচয় থেকে যায়। তদন্তে অগ্রগতি হয় না এবং পরিবার ন্যায় বিচার বঞ্চিত হয়। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।
হত্যার প্রমাণ গায়েবের গোপন গহ্বর নদী। দর্শক, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। চলে যাচ্ছি তার কাছে। তন্ময়, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনার রিপোর্টটি দেখছিলাম এবং রিপোর্টটি করার সময় নিশ্চয়ই ভুক্তভোগী নৌ পুলিশের সঙ্গে আপনার কথা হয়েছে। শুরুতে যদি একটু জানতে চাই যে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? জি, নদী থেকে আসলে লাশ উদ্ধার এটি অনেক পুরাতন ইতিহাস এবং বাংলাদেশের নদী থেকে প্রতিদিনই কিন্তু একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। গত 23শে আগস্ট বুড়িগঙ্গা নদী থেকে একজন নারী এবং একজন শিশুর অর্থাৎ ওই নারীর সন্তানকে উদ্ধার করা হয়, লাশ হিসেবে উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ কিন্তু ময়নাতদন্ত করে। ময়নাতদন্তের রিপোর্টে যেটি আসে সেটি কিন্তু ভয়ানক। ময়নাতদন্তের রিপোর্টে আসে ওই নারী এবং ওই বাচ্চাটিকে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। অর্থাৎ নদীতে আমরা যেমন কোনো বস্তু নিক্ষেপ করি তেমনটি আসলে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পরবর্তীতে যেটি জানা গেল, পুলিশ লাশ উদ্ধার করলো, ময়নাতদন্ত হলো, কিন্তু লাশের কিন্তু কোনো এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি। এটি উদ্বেগজনক যে আসলে লাশ দুটি কার, ওই নারী আসলে কে, তার পরিচয় কি। পুলিশ বলছে যে দীর্ঘদিন ধরে লাশ যদি নদীতে থাকে সেক্ষেত্রে লাশের পরিচয় শনাক্ত করা যায় না। একদমই। এবং তন্ময়, এখান থেকে যদি জিজ্ঞেস করি, এই কারণেই কি আসলে অপরাধীরা নদীটাকে বেছে নেয় লাশ ফেলে দেওয়ার জন্য বা প্রমাণ গায়েবের জন্য? আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। তেমনটি তাই অপরাধ বিশ্লেষকদের মতে যে নদী কিন্তু অনেক বড়। আপনি জানেন যে নদীর পুরা বিস্তৃত এলাকায় সিসি ক্যামেরার আওতায় কিন্তু আনা সম্ভব নয়। তো অপরাধীরা করে কি, যেখানে সিসি ক্যামেরা নেই, জনমানব শূন্য, সেই স্থানটি বেছে নেয়। বেছে নেওয়ার পরে ওই নির্দিষ্ট স্থানেই তারা হত্যার পরে লাশ ফেলে দেয়। এবং লাশ ফেলে দেওয়ার পরে যেটি হয়, ধরেন লাশ অনেক সময় নদী থেকে ভেসে ওঠে, তখন কিন্তু মানুষ পুলিশকে খবর দেয় যে কারো না কারো লাশ ভেসে উঠছে। তখন পুলিশ এসে সেটি উদ্ধার করে। উদ্ধারের পরবর্তী যে কার্যক্রম, আমি যেটি বলছিলাম যে ময়নাতদন্ত বা পরিচয় শনাক্ত করা, পরবর্তী সেই কার্যক্রমগুলো কিন্তু অপরাধীরা টার্গেট করে যে নির্জন এলাকা এবং নিভৃত এলাকা, সেই এলাকাটিকে বেছে নিয়ে তারা লাশ ফেলে দেয়। এবং এটিকে কেন্দ্র করে সবথেকে বেশি লাশ উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জ থেকে এবং পরবর্তী দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এবং আপনি জানেন যে ঢাকার কিন্তু চারপাশেই নদী, অর্থাৎ অপরাধীরাও কিন্তু খুব সহজেই এই নদীগুলো বেছে নেয় এবং নদীগুলো বেছে নিয়ে তারা লাশ ফেলে দেয়। একদমই। এবং দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে, যেমনটি আমরা শুনছিলাম যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু আরো বেড়েছে নদীতে। জি, আমি যদি একটু পরিসংখ্যানটা আপনাকে দিতে চাই, গত বছর অর্থাৎ 2024 সালে প্রতিদিন প্রতি মাসে লাশ উদ্ধারের সংখ্যা ছিল 36টি এবং সেটি 2025-এ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সংখ্যাটি কিন্তু বেড়ে গেছে। প্রতি মাসে এই সংখ্যা এখন 43-এ দাঁড়িয়েছে। অর্থাৎ বলাই চলে যে গত বছরের তুলনায় 2025-এ লাশ উদ্ধারের সংখ্যা বেড়ে চলেছে। একদমই। এবং তন্ময়, যে পানিতে যেমনটি শুনছিলাম যে দেহ পচে যাচ্ছে পানিতে যখন একটি লাশকে ফেলা হচ্ছে, এক্ষেত্রে প্রমাণ নষ্ট হওয়ার পসিবিলিটি তো থাকেই। সেক্ষেত্রে তদন্তে কি ধরনের জটিলতা দেখা যায় এবং কোন প্রযুক্তি বা প্রক্রিয়া কার্যকর হতে পারে তদন্তের ক্ষেত্রে? অপরাধীরা কিন্তু নদীতে লাশ ফেলে দেয় হচ্ছে যাতে এটি শনাক্ত করা না হয় বা তারা যে অপরাধটি করেছে এটি যেন উন্মোচিত না হয়। তো লাশ যখন নদীতে ফেলে দেওয়া হয়, ধরুন আজকে যদি লাশ ফেলে দেওয়া হয়, আজকে যদি উদ্ধার করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভুক্তভোগীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায়। পুলিশ যেটি বলছে, নৌ পুলিশের কিন্তু এই প্রযুক্তি নাই। কোনো জায়গায় যদি লাশ উদ্ধার করে তারা, সেই ক্ষেত্রে সিআইডি এবং পিবিআইকে তারা খবর দেয়। সিআইডি এবং পিবিআই ঘটনাস্থলে যে তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে নিহতের ফিঙ্গারপ্রিন্ট নেয়। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে তারা আসলে জানতে পারে যে এই নিহতের নাম পরিচয় জানতে পারে। এরপরে কিন্তু ওই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। কিন্তু অনেক সময় যেটি দেখা যাচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট মেলে না। কারণ হচ্ছে যে লাশ যদি 2 থেকে 3 দিনের বেশি পানিতে থাকে সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের ছাপ মুছে যায় এবং যদি গরমকালে হয় সেই সংখ্যাটি আরও কম, অর্থাৎ 1 থেকে 1.5 দিন। আর যদি শীতকাল হয় তাহলে 4 থেকে 5 দিন পর্যন্ত লাশের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত নেওয়া যায়। কিন্তু এর পরে যখন হয় সেটি কিন্তু আসলে কারোর লাশ শনাক্ত করা সম্ভব হয় না, যদি না
তার পরিবার ওই লাশের পরনের কাপড় বা লাশের কোনো চিহ্ন দেখে মনে করে যে এটি তার লাশ, সেই ক্ষেত্রে করা হয় নিহতের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পুলিশ, এবং তার যে ভুক্তভোগী আত্মীয়রা যখন দাবি করে যে লাশটি তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে, তখন আদালতের অনুমতি সাপেক্ষে এই দুটি স্যাম্পল এক জায়গা করে যদি মিলে যায় তখন লাশ কিন্তু হস্তান্তর করা হয়। আর যদি না মেলে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ লাশ মর্গে রেখে দেয় এবং একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত মর্গে রাখার পরে যারা দাফন কার্য করে, সৎকার কাজ করে, আঞ্জুমান মফিজুল ইসলামের মতো এরকম সংগঠনের কাছে লাশ হস্তান্তর করে দেওয়া হয় দাফনের জন্য, এবং তারা কিন্তু দাফন করে যায়। এরপরেও পুলিশ কিন্তু ডিএনএ স্যাম্পল রাখে, কারণ হচ্ছে পরবর্তীতে যদি 1 বছর 2 বছর বা 10 বছর পরে যদি ওই নিহতের পরিবার দাবি করে যে তাদের একজনকে খুঁজে পাচ্ছিল না বা সে নিখোঁজ হয়েছিল, তার লাশ উদ্ধার করা হয়েছে, তখন ওই নিহতের 10 বছর পরের যে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে রাখা হয়েছিল ওই স্যাম্পল ধরে যারা দাবি করছে তাদের ডিএনএ স্যাম্পল ম্যাচ করে। এরপরে আসলে আইনগত যেই প্রক্রিয়া আছে সেই আইনগত প্রক্রিয়ায় পুলিশ যায়। একদমই তন্ময়, পরিচয় শনাক্তের প্রক্রিয়াগুলো আপনি বলছিলেন, কিন্তু অনেক সময় এমন হয় যে নৌ পুলিশ বা পিবিআই তারা আসেন, আপনি যেমনটি বলছিলেন অনেকটা দিন হয়ে গেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা তাদের জামা কাপড় দেখেও শনাক্ত করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে কোন ধরনের প্রক্রিয়া আসলে কার্যকর করা উচিত যেন তাদের লাশ শনাক্ত করা যায় এবং তাদের যেন বেওয়ারিশ হিসেবে দাফন করা না হয়? কোন ধরনের প্রক্রিয়াগুলো কার্যকর করা উচিত? এখন নদী থেকে লাশ উদ্ধারের পরে যে শনাক্তর পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু বাংলাদেশে একটি পদ্ধতি এখন পর্যন্ত রয়েছে, সেটি হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট। আপনি জানেন যে এনআইডি সার্ভারের সাথে বাংলাদেশের যতগুলা নাগরিক এনআইডি কার্ড করেছে তাদের কিন্তু সবারই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্ট। তো পরিচয় শনাক্তের সব থেকে অত্যাধুনিক প্রযুক্তি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্ট যখন দেওয়া হয় তখন কিন্তু সহজেই একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় যদি এনআইডি সার্ভারে তার ফিঙ্গারপ্রিন্ট থাকে। এমনও লাশ উদ্ধার হয়েছে যার আসলে কোনো এনআইডি নাই, সেই ক্ষেত্রে কিন্তু পরিচয় শনাক্ত করা আরও ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে পুলিশ করে কি, আমি যেটি বলছিলাম যে আশেপাশের থানায় পুলিশ নিখোঁজের জিডি দেখে যে গত 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন বা 1 মাসে কতগুলা নিখোঁজের জিডি হয়েছে, তখন নিখোঁজের জিডি ধরে তারা দেখে যে এই মরদেহ উদ্ধার ব্যক্তি পুরুষ নাকি মহিলা এবং নিখোঁজ ব্যক্তি পুরুষ না মহিলা এবং তার বয়স কত, আনুমানিক বয়স কত, এবং তার পরনে নিখোঁজের জিডিতে পরনে কী ধরনের কাপড়ের কথা উল্লেখ রয়েছে, কি রঙের, লাশ উদ্ধারের সময় কি কাপড় উদ্ধার হয়েছে, সেইগুলো ম্যাচিং করে। আসলে ম্যাচিং করার পরে আসলে লাশগুলো হস্তান্তর করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে বেওয়ারিশ হিসেবে কিন্তু অনেকের দাফন হয়ে যাচ্ছে, পরিচয় মিলছে না। একদমই। শেষ যে প্রশ্নটি করতে চাই তন্ময়, যে এই ধরনের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে আসলে সরকারকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? দেখেন, অপরাধীরা কিন্তু টার্গেট করে নদীতে লাশ ফেলে, তারা যাতে অপরাধীরা যাতে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকে। তো সেজন্যই মূলত তারা প্রথমে হত্যা করে, তারা স্থল যে জায়গা রয়েছে স্থলভূমিতে হত্যা করে, শ্বাসরোধ করে হত্যা করে বা ছুরিকাঘাত করে হত্যা করে, এমনকি গুলি করেও কিন্তু হত্যা করে। এমনও অভিযোগ রয়েছে যে আপনার হচ্ছে হত্যা করার পরে তাকে ফেলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেটি অনেক সময় আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের অপরাধগুলো যাতে পরবর্তীতে কমে আসে, অপরাধ বিশ্লেষকরা বলছেন যে নদীমাতৃক দেশের পর্যাপ্ত, যেহেতু বিস্তৃত নদী, সেহেতু কিছু দূর পরপর সিসি ক্যামেরা যদি বসানো যায় সরকারের উদ্যোগে অথবা নৌ পুলিশের উদ্যোগে, তাহলে কিন্তু এই ধরনের অপরাধ অনেকাংশেই কমে আসবে। কারণ যখন নদীতে লাশ ফেলতে পারবে না তখন কিন্তু অপরাধীরা খুব সহজেই ধরা পড়বে। কারণ লাশ গুম যদি কেউ না করতে পারে তাহলে কিন্তু খুব দ্রুতই অপরাধীরা আইনের আওতায় আসতে পারবে। এবং এই ধরনের অপরাধ যাতে কমে আসে সেই ক্ষেত্রে স্থানীয় যে নাগরিক রয়েছে তাদেরকে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে, দিনে কিংবা রাতে। অনেক সময় আপনি জানেন যে রাতের অন্ধকারে কিন্তু এই লাশগুলো ফেলা হয়। তো নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, রাতে নৈশ প্রহরী, এদের কিন্তু আরও মনিটরিং বৃদ্ধি করার তারা দাবি জানিয়েছেন।
একদমই এসব আসলেই করা উচিত এবং এই ধরনের ঘটনা আসলেই খুব দুঃখজনক, কিন্তু আত্মীয় স্বজনরা কিন্তু তারপরেও চায় যে মৃত লাশটিও যেন আমরা পাই এবং সেটি যেন আমরা নিজের দায়িত্বে দাফন করতে পারি। অবশ্যই। একদমই তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়ের সাথে। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। ৩ দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের টানা আন্দোলনের মুখে বাড়ি ভাড়া 15% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা আগের মতোই থাকছে, অর্থাৎ চিকিৎসা ভাতা 500 টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের উপর 50% হারে বৃদ্ধি পাবে। দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আন্দোলন স্থগিতের প্রতিশ্রুতি দেন শিক্ষক নেতারা। যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না, অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্বোধ কতটুকু রয়েছে। টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এই অর্থ 2 ধাপে পাবেন তারা। 7% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভায় অংশ নেয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও 2 জন শিক্ষক নেতা জাগো নিউজকে জানিয়েছেন, সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5% অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছে, আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। গত 13ই আগস্ট এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের উপর শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবিতে ঢাকায় মহাসমাবেশ করেন। সেখান থেকে 2 মাসের আলটিমেটাম দেন। শিক্ষকদের দাবি উপেক্ষা করে গত 30 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে মাথাপিছু 500 টাকা হারে বাড়ি ভাড়া দিতে সম্মত হয়। বিষয়টি 5ই অক্টোবর শিক্ষক দিবসে জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকরা। 12ই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। একই দিন বিকেলে তারা জনভোগান্তি এড়াতে প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। একই সঙ্গে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি করছেন। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে হত্যাকাণ্ডের বিস্তারিত জানান ডিএপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। এর আগে মঙ্গলবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযুক্ত ওই ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। তিনি বলেন, জোবায়েদ হোসেনকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছেন ওই ছাত্রী ও মাহির রহমান। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় 1 মাস আগে। অভিযুক্ত ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে সব তথ্য জানিয়েছে পুলিশ। এদিকে জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় তার ছাত্রী ও তার প্রেমিক মোহাম্মদ মাহির রহমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে বংশাল থানায় এই মামলা দায়ের করে জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত। মামলায় অন্য আসামিরা হলেন ফারদিন আহমেদ আয়লান ও অজ্ঞাত পরিচয়ের আরও 4 থেকে 5 জন। জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে 18 বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময় এই ইনফরমেশনটা পাস করে। মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়।
তার ওখান থেকে সরে আসতে বলা হয়, সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস শাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, তিনজনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, AI এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে AI এর অপব্যবহার রোধে অনেকদিন ধরেই কাজ করছে কমিশন। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ETI আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান তিনি। এ সময় ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান CEC। When we put our brains together, something much better will come out. So, this is an occasion to put our brains together, to do the exercise together, and to come up with the concrete solutions. If I may draw your attention to certain areas of the infrastructure that you will design for this purpose. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। গেল 19 অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব রাজনৈতিক দলের কার্যক্রমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার, নিরাপত্তা খাত সংস্কার, বিচারিক জবাবদিহি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনগুলো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর সংগঠনগুলো তাদের ফলো আপ চিঠিতে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছে, রাজনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তা বাহিনী সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সংগঠনগুলো জানায়, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তারা জাতিসংঘের 2025 সালের ফেব্রুয়ারি মাসের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের কথাও উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে কোনো বড় রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করবে এবং ভোটারদের বড় অংশকে বঞ্চিত করবে। ধানের মৌসুমে বড় সংকটে মেহেরপুরের কৃষকরা। মাজরা পোকা, কারেন্ট পোকা আর গোড়া পচা রোগে নষ্ট হচ্ছে জেলার বিস্তীর্ণ ধানক্ষেত। নানা বালাইনাশক ব্যবহারেও মিলছে না কাঙ্ক্ষিত ফল, বরং বেড়েছে খরচ। ফলে আমন মৌসুমে ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে জেলায়। মেহেরপুর থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ধানের মৌসুমে বড় ধরনের সংকটে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। মাজরা পোকা, কারেন্ট পোকা ও গোড়া পচা রোগে জেলার বিস্তীর্ণ ধানক্ষেত নষ্ট হচ্ছে। নানা কোম্পানির বালাইনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল মিলছে না, বরং খরচ বেড়ে গেছে 3 গুণ। ফলে আমন মৌসুমে ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর মেহেরপুরে আমন ধানের আবাদ হয়েছে 26,860 হেক্টর জমিতে। কিন্তু সাম্প্রতিক আবহাওয়ার পরিবর্তন ও অতিরিক্ত আর্দ্রতায় পোকার আক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায়। স্থানীয় কৃষকরা বলেন, মাজরা পোকার আক্রমণে অর্ধেক জমি নষ্ট হয়ে গেছে। আগে যেখানে বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান ফলতো, এবার তা 10 মণও হবে না। ধানে যে ঘাস মারা বীজ দিই, এই ঘাস মারা বীজে কাজ হয় না, কাজ হয় অল্প। ঘাস থেকে যায়, অল্প কিছুটা ঘাস নষ্ট হয়। পরে ধান বড় হইলে সার দিই, সারে মেডিসিন কম। সারের যে পরিমাণ মেডিসিন, ওই হারে সারের মেডিসিন কম থাকে, সারের কাজ কম করে বিষে। পোকার বীজ দিই, পোকার বিষে দিই, বাড়ি চলে যায়, অথচ পোকা মরে না। 1 বিঘি জমির উপরে 470 টাকার বীজ দেওয়া হয়, ওই বিষে পোকা মরে না। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা বলেন, লাইন ও গ্রুপিং পদ্ধতিতে ধান রোপণ, হাত জাল ব্যবহার ও অনুমোদিত বালাইনাশক প্রয়োগে পোকার আক্রমণ কমবে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা, যদি দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হয় তবে ধানের ফলন কমে যাবে বিপজ্জনক হারে। কারণ পোকা যে উচ্চার করছে, এখন ধরে গোড়াতে নাইজে নিয়ে গিয়ে যাবার মতন কামড়ে নিয়ে থাকছে, নিয়ে গিয়ে ডাটা শুকিয়ে দিয়েছি। ওনার ওইটা যদি না মারা যায় তাহলে তো আমাদের ধান হবে না, ফলন হবে না, কিছুই হবে না।
আর মাজরা পোকাতে তো ঠেকাইতেই পারছি না। ধান যে ধান সে ভুই ধান হবে এক মাজা, সে ধান হয়েছে এক একটু। ধানরা করবো কিভাবে? এত বিষ খরচ করছি, 3000 টাকা বিষ খরচ করছি। জমি আবাদ পানি করতে গেছিলাম, আমার বিষ দিয়ে কোনো কাজ হয়নি। বাইল মেরে ফেলিছে, বাইল মেরে দিয়েছে, সে ভুই বাদে 10 মণ ধান হবে না 2 বিঘে জমিতে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন সানায়ে তাকাইচি। জাপানের পার্লামেন্ট মঙ্গলবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অতি রক্ষণশীল সানায়ে তাকাইচিকে নির্বাচিত করে। সানায়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং প্রধান বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি একটি জোট সরকার গঠন করেছে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে অনুসারে 465 আসনের নিম্নকক্ষে প্রথম দফার ভোটে তাকাইচি 237 ভোট পেয়েছেন, যাতে দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন পড়বে না। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাপান ইনোভেশন পার্টির সাথে জোটবদ্ধ হয়ে এবং সপ্তাহান্তে জোট সরকার গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করার পর তার জয় আসে। তাকাইচি শিগেরো ইশিবার স্থলাভিষিক্ত হলেন। জুলাই মাসে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির শোচনীয় পরাজয়ের পর থেকে 3 মাসের রাজনৈতিক শূন্যতা এবং বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচিত হলেন তিনি। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পুনরায় খুলে দেয়া হতে পারে। জিও নিউজকে দেয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘর্ষের পর 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয় 2 শতাধিক তালেবান ও 23 জন পাকিস্তানি সেনা। শান্তি আলোচনার অংশ হিসেবে দুপক্ষের পরবর্তী বৈঠক হবে 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পুনরায় খুলে দেয়া হতে পারে। সোমবার জিও নিউজকে এমনটাই জানিয়েছে সূত্র। একদিন আগেই 2 প্রতিবেশী দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সীমান্ত জুড়ে ব্যাপক হামলার পর অক্টোবরের 12 তারিখে পাকিস্তান তোরখাম ও চামান সীমান্ত বন্ধ করে দেয়। সূত্র জানায় 2 দেশের কর্মকর্তারা কোনো নতুন বিরোধ দেখা না দিলে সীমান্ত পুনরায় খোলার ব্যাপারে একমত হয়েছেন। সীমান্তে সংঘর্ষ শুরু হয় 11 ও 12 অক্টোবর রাতের মধ্যে, যখন আফগান তালেবান ও তাদের সহযোগীরা পাকিস্তানের সীমান্ত পোস্টে আক্রমণ চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে সংঘর্ষে 200-রও বেশি তালেবান ও তাদের মিত্ররা নিহত হয়েছে, আর 23 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তান কান্দাহার ও কাবুলে হামলা চালায়। 15 অক্টোবর 2 দেশের মধ্যে 48 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা 17 অক্টোবর আরও 48 ঘন্টা বাড়ানো হয়। পরবর্তীতে দোহায় 2 দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান 2 পক্ষের পরবর্তী বৈঠক 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। আফগান তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন 2 পক্ষই একটি পূর্ণাঙ্গ ও অর্থবহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তাহনিয়া ইয়াসমিন, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফুটবল প্রেমীদের চোখ এখন 18 নভেম্বরে। ওই দিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ভারতের ম্যাচের দিন এশিয়ান কাপ বাছাইয়ের আরও একটি ম্যাচ হবে ঢাকায়। সেদিন আফগানিস্তানের হোম ম্যাচ আছে মিয়ানমারের বিপক্ষে।
ওই ম্যাচটি হবে ঢাকার কিংস আরেনায়। আফগানিস্তানের মাটিতে যেহেতু খেলা সম্ভব না, তাই ওই দেশটি তাদের ম্যাচ কিংস আরেনায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাফুফেকে। বাফুফের মাধ্যমে পাওয়া সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কিংস। এখন আফগানিস্তান ও মিয়ানমার ম্যাচের ভেন্যু হিসেবে কিংস আরেনা এএফসির অনুমোদনের অপেক্ষায়। সংস্কারের জন্য দীর্ঘ সময় ফুটবল বন্ধ ছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ওই সময় বাংলাদেশের কয়েকটি ম্যাচ হয়েছিল কিংস আরেনায়। এমনকি আফগানিস্তানও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে গেছে ওই স্টেডিয়ামে। এএফসির ক্লাব পর্যায়ের খেলাও এখানে হয়েছে। এবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে অভিষেক হওয়ার অপেক্ষায় বসুন্ধরা কিংসের নিজস্ব স্টেডিয়ামটি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হত্যার প্রমাণ গায়েবের গোপন গহ্বর নদী, প্রতিদিন ভাসছে লাশ, পরিচয় শনাক্তে হিমশিম খাচ্ছে পুলিশ। অবশেষে টানা 10 দিনের আন্দোলন স্থগিত, শিক্ষকদের বাড়ি ভাড়া হচ্ছে 15%, দেয়া হবে 2 ধাপে। ত্রিভুজ প্রেমের বলি জোবায়েদ, 1 মাস আগেই হয় হত্যার পরিকল্পনা, দায় স্বীকার অভিযুক্ত ছাত্রী ও মাহিরের। পূর্ণাঙ্গ ও অর্থবহ যুদ্ধবিরতিতে সম্মত 2 দেশ, আবারও খুলে দেয়া হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। এবং ফুটবল প্রেমীদের চোখ 18 নভেম্বরে বাংলাদেশ ভারত ম্যাচের দিনই ঢাকায় মুখোমুখি হবে আফগানিস্তান মিয়ানমার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।